আচ্ছা, তাহলে আমি শুরু করছি। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে জৈব যৌগ, আর এর আমরা নামকরণ আমরা আজকে একটু দেখব। গত ক্লাসে আমরা যতটুকু পড়ছিলাম এর মধ্যে অ্যালকেন, অ্যালকাইন এই জিনিসগুলো সম্পর্কে কালকে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? জি স্যার। একটু বিস্তারিত আলোচনা করবো এই নিয়ে। গত ক্লাসে আমরা দেখছিলাম যে এই জৈব যৌগের নামকরণের মধ্যে দেখো এই যে হাইড্রোকার্বন সম্পর্কে করতেছিলাম, তাই না? এই জি স্যার। হাইড্রোকার্বন ইয়া ছিল, ডিভাইডেশন ছিল কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারপর হচ্ছে বদ্ধ শিকল, মুক্ত শিকল। আচ্ছা, তো বদ্ধ শিকল এবং মুক্ত শিকলটা তো সবাই জানো নাকি? জি স্যার। গত ক্লাসে দেখেছিলাম আমরা এই যে এগুলি ছিল মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেগুলি এরকম শিকল আকৃতির, এগুলিকে বলবো মুক্ত শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন। বন্ধন থাকলে তাদেরকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? আর যেটা দেখতেছো এটা হচ্ছে মুক্ত শিকল, পাশাপাশি এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, বন্ধনের দিক লক্ষ্য করে আমরা বুঝবো সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। আর এরকম শিকল বা আবদ্ধ এইগুলির উপর নির্ভর করে আমরা বুঝবো সেটা কি মুক্ত শিকল না বদ্ধ শিকল। আচ্ছা, তাহলে আমরা এই যে এটা হচ্ছে বদ্ধ শিকল, দেখছো? যাদের এখানে সাউন্ড হবে তোমরা একটু নিজে থেকে সেটাকে মিউট করে দিবা, আর যাদের এখানে সাউন্ড নাই তোমাদের রুমে তোমরা একটু আনমিউট করে রাখো যেন আমার কথাগুলি রেসপন্স করতে পারো। আচ্ছা, আজকে আমরা দেখব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলি কেমন হবে, তাদের ধর্ম, বৈশিষ্ট্য, আচার আচরণ এগুলি সম্পর্কে আমরা একটু এখন জানব। স্যার কথা খুব আস্তে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। গ্রিক শব্দ শুনতে পাচ্ছ? হ্যালো, এবার বোঝা যাচ্ছে? তো শোনা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। গ্রিক শব্দ এরোমা থেকে কার এখানে আর অনেক শব্দ হচ্ছে জেরেনের এখানে টেকনিক্যাল ফল্ট। আচ্ছা, ঠিক আছে। গ্রিক শব্দ এরোমা থেকে অ্যারোমেটিক শব্দের উৎপত্তি। এই অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, কারেন্ট চলে গেছে না? আচ্ছা, ঠিক আছে, কারেন্ট আসলে সাথে সাথে জয়েন করো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অ্যারোমেটিক শব্দের তাহলে অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, ঠিক আছে? প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো আমরা মানে পাওয়া গেছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। আমি আবার বলতেছি, এখানে লিখছে দেখো তোমাদের বইতে, প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলি পাওয়া গিয়েছিল সেগুলি ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। বেনজিন, নেফথালিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। আচ্ছা, বেনজিন এবং নেফথালিন, এই যে আমি নিচে মানে প্রথমে পাওয়া গেছিল, মানে প্রথমে পাওয়া গেছিল বলতে মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলি যারা প্রথমে গবেষণা করে যারা পাইছে, ঠিক আছে, তারা লক্ষ্য করছে কি যে এই সকল যৌগগুলি ছিল কি সুগন্ধযুক্ত। তখন তারা মুখস্থ এদের নামকরণ করে দিয়েছে কি এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এখন এই শব্দ থেকে এখান থেকে তারা কি করছে, এরোমা শব্দের উৎপত্তি করছে। মানে সুগন্ধযুক্ত ছিল, তো এই সুগন্ধ শব্দটাই হচ্ছে এরোমা, গ্রিক ভাষা শব্দ। এই এরোমা দিয়ে তারা শুরু করছে যাত্রা। আচ্ছা, যাই হোক, এটার সাথে কিছুটা মিল আছে, আর তারা তো এমনিতেই এটা রেখে দেয় নাই, নিশ্চয়ই তাদের সাথে ওই যে কি বলে এই যৌগগুলির সাথে তাদের সম্পৃক্ততা ছিল। আচ্ছা, এই যে যৌগগুলির কথা বলছে এখানে দুইটা যৌগ, যে বেনজিন আর একটা হচ্ছে নেফথালিন, এই দুইটা যৌগ নিচে দেওয়া আছে, এই যে দেখো চিত্রের মধ্যে, এই যে এটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে নেফথালিন।
দেখা যাচ্ছে? আচ্ছা, এটার স্যার। গাঠনিক এটা হচ্ছে কঙ্কাল গঠন। এই দুইটা গঠন হচ্ছে কঙ্কাল গঠন বলি আমরা এটাকে। হ্যাঁ, এটার উপরের দিকে তাকায় দেখো একটু, এখানে এটারই একটা গঠন কিন্তু এটা। এখানে দেখো প্রত্যেকটা কর্নারে, এই যে এখানে প্রত্যেকটা কর্নারে কি আছে, একটা করে কার্বন আছে আর একটা করে তার সাথে হাইড্রোজেন। হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন আছে। তার মানে এখানে টোটাল 6টা কার্বন আছে আর 6টা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন, মানে 6টা হাইড্রোজেন আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে ডান পাশে দেখো নেফথালিন। নেফথালিনের এখানে দেখো কার্বন আছে টোটাল 10টা। এদিকে তাকায় দেখো, এই পুরো পুরো রাউন্ডটাকে যদি একটা রাউন্ড মনে করি, এটার মধ্যে আছে 6টা, এছাড়া এর বাইরে আছে, এখানে আছে আরো 4টা। এই যে 4টা, ঠিক আছে? এই টোটাল হলো আমার 10টা কার্বন। এই 10টা কার্বনের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 8টা কার্বন আছে, সরি 8টা হাইড্রোজেন আছে। কেন হয়েছে দেখো, এই মাঝখানের যে 2টা কার্বন, এই 2টা কার্বনে কিন্তু হাইড্রোজেন নাই, দেখছো? হ্যাঁ, তার মানে 8টা আছে হাইড্রোজেন আর 10টা হচ্ছে কার্বন। এই যৌগটার নাম হচ্ছে ন্যাফথালিন। ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি এই যৌগটার মধ্যে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা কার্বনের দিকে তাকাইলে দেখা যায় একটা কার্বনের সাথে দ্বিবন্ধন আছে একটা, তাই না? এই যে উপরে যে কার্বনটা দেখতেছো, এই কার্বনটার সাথে দ্বিবন্ধন কয়টা আছে? একটা। দ্বিবন্ধন হচ্ছে উপরেরটা একটা আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে একটা। আর এই কার্বনের সাথে এদিকে আছে একটা একক বন্ধন, এটার নাম হচ্ছে একক বন্ধন, এই পাশেটার নাম হচ্ছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন। আর হাইড্রোজেনের সাথেও একক বন্ধন, তাই না? আচ্ছা, এইভাবে আমরা যে কোনো একটা কার্বনের দিকে তাকাইলে দেখি যে তার সাথে একটা করে দ্বিবন্ধন থাকে শুধুমাত্র। এই যে দেখো, এদিকে এটার সাথে এদিকে একটা বন্ধন, বা এটার সাথে এদিকে একটা দ্বিবন্ধন। আমার স্ক্রিন কি দেখা যায় ক্লিয়ার করে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দুইটা যৌগের মধ্যে দেখো, যে কোনো একটা কার্বনের দিকে তাকাইলে দেখা যায় একটা মাত্র দ্বিবন্ধন থাকে তার সাথে, আর অপর কার্বনের সাথে একক বন্ধন। ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটাকে কি যৌগ বলতে পারি বলতো? অসম্পৃক্ত যৌগ বলতে পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দ্বিবন্ধন থাকলে আমরা কি বলি এটাকে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। অসম্পৃক্ত যৌগ। হ্যাঁ। অপরদিকে এটা কি মুক্ত শিকড় হাইড্রোকার্বন না বদ্ধ শিকড় হাইড্রোকার্বন বলতো? বদ্ধ শিকড় হাইড্রোকার্বন। মুক্ত শিকড় না? আচ্ছা, মুক্ত শিকল কেন হবে? এটার মধ্যেই দেখো তো, কোন একটা কার্বনের কি প্রান্তীয়, মানে কোন একটা প্রান্ত আছে এরকম? ও না, এটা তো হ্যাঁ, প্রান্তীয় কার্বন কোনটাকে বলে মনে আছে কি? কত ক্লাসে পড়াইছিলাম? যদি সোজাসুজি থাকতো এরকম, আমি দেখাই একটা, শিকলের মতো যেটা থাকতো। এই যে দেখো, এই যে রাউন্ডটা দেখা যাচ্ছে না, এটা যদি এরকম হইতো শিকলের মতো, তাহলে এটা হয়তো মুক্ত শিকল হাইড্রোকার্বন। অর্থাৎ এই দেখো, এখানে একটা প্রান্তীয় কার্বন আছে না, এই যে এটা, এই যে এটা হচ্ছে একটা প্রান্তীয় কার্বন, আবার এইটা হচ্ছে একটা প্রান্তীয় কার্বন, মানে দুই প্রান্তে দুইটা কার্বন থাকে। কিন্তু এই যে অ্যারোমেটিক যৌগটা দেখতেছো, এই অ্যারোমেটিক যৌগের মধ্যে এরকম কোনো প্রান্তীয় কার্বন আছে কি? বা এই চক্রটার দিকে তাকাই দেখো, না স্যার, প্রান্ত না, এটা হচ্ছে গোলাকার, তাই না? তার মানে প্রত্যেকটা কার্বনই অপর দুইটা কার্বনের সাথে যুক্ত, দেখা যায় না? প্রত্যেকটা কার্বন অপর দুইটা কার্বনের সাথে যুক্ত। কিন্তু মুক্ত শিকলের ক্ষেত্রে ওই যৌগের ভিতরে দুই পাশে দুইটা কার্বন থাকবে, যা অপর কোন কার্বনের সাথে যুক্ত নাই, শুধু একটা কার্বনের সাথে যুক্ত, অপর কোন কার্বনের সাথে যুক্ত নাই। এই জন্য ওইটার নাম হবে মুক্ত শিকল, আর এটার নাম হবে বদ্ধ শিকল। বদ্ধ শিকল। হ্যাঁ, তাহলে এইটার মধ্যে দেখো আমরা একই সাথে কয়টা কথা বলতে পারতেছি? এটা মুক্ত শিকল, সরি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আবার অপর দিকে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই না? তাহলে এটা হচ্ছে একই সাথে, হ্যাঁ, তার মানে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এটার নাম। আচ্ছা, এবার আসি তার ব্যক্তিগত ব্যাখ্যায়, অর্থাৎ অ্যারোমেটিক যে ব্যাখ্যাটা দিয়েছেন এখানে, যে এটার নাম হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটার নামকরণ কেন অ্যারোমেটিক যৌগ বলা হয়েছে, তার কারণ কি? তার মানে অ্যারোমেটিক যৌগের কিছু বিশেষত্ব আছে, অ্যারোমেটিক যৌগের কিছুটা বিশেষত্ব আছে। হ্যাঁ, এই বিশেষত্বগুলি আমরা এখন একটু ব্যাখ্যা করব। দেখো, এখানে কি বলছিলেন? অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6, 7 সদস্যের সমতুল্য যৌগ হয়। 5, 6 অথবা 7 সদস্যের সমতুল্য যৌগ হয়। এগুলোতে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। এগুলোতে কি থাকে? একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে। হ্যাঁ, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকবে। একান্তর দ্বিবন্ধন বলতে কি বুঝো? একান্তর বলতে বুঝবো, এদিকে তাকাও, এই যে উপরে কার্বনটা দেখতেছো,
এই উপরের কার্বনটার পরে ডান দিক দিয়ে আসছে একটা দ্বিবন্ধন, এরপর একটা একক বন্ধন, এরপরে দ্বিবন্ধন, এরপরে একক বন্ধন, এরপরে দ্বিবন্ধন, এরপরে একক বন্ধন, এরকম না? দ্বিবন্ধন। হ্যাঁ, তার মানে একটা কার্বন অন্তর অন্তর হ্যাঁ। একটা দ্বিবন্ধন আসবে, একটা একক বন্ধন আসবে। এটার নাম হচ্ছে একান্তর দ্বিবন্ধন। ঠিক আছে, দ্বিবন্ধন। দ্বিবন্ধন। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখানে এই কথাই বলছে, এই যে এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন, তারপর একটি দ্বিবন্ধন। হ্যাঁ বলো। স্যার এটা একটু আবার বুঝান, আমি একটু বুঝি নাই। বুঝো নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে না স্যার। আমি আমার একটা স্ক্রিনে আমার এই যে ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি, একটু আমার ওয়ার্ড ফাইলে একটু দেখাই, ওখানে একটু বুঝাইলে সহজে বুঝবা। এই যে আমার এই অংশটা দেখতেছো? জি স্যার। আচ্ছা, দেখলে আমি এখানে একটু লিখি, যেমন গত ক্লাসে আমরা লিখছিলাম এই যে যৌগটা। আচ্ছা, এখানে এই যৌগটার মধ্যে কয়টা কার্বন আছে এটা একটু গুনো তো সবাই, দেখো তো কয়টা কার্বন আছে? 8টা। 8টা কার্বন আছে। 8টা। আচ্ছা, হ্যাঁ 8টা কার্বন আছে। 8টা কার্বন থাকলে এইটাতে একটু খেয়াল করো সবাই, অথবা ছিল এটা হাইড্রোজেন, সবাই আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখো। স্যার কথা বলেন। আর এখানে সাউন্ড হচ্ছে, সাউন্ড একটু অফ করে দাও। আচ্ছা, এবার আমার স্ক্রিনের দিকে একটু তাকিয়ে দেখো, এই যেটাতে সবাই কি দেখতেছো আমার স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটা এটা শুধু চারটা, তিনটা, একটা, চারটা। দ্বিবন্ধন এবং দ্বিবন্ধন, এখানে হলো দ্বিবন্ধন। এবার একটু লক্ষ্য করে দেখো তো সবাই, আমি প্রথম কার্বনে আসি একটু। হ্যাঁ, প্রথম কার্বনটাতে দেখো তো, এই কার্বনে হাইড্রোজেন কয়টা? সবাই একটু রেসপন্স করবে আমার কথাগুলি। প্রথম কার্বনে হাইড্রোজেন কয়টা আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ না? তিনটা। হ্যাঁ, তিনটা। এরপরে দ্বিতীয় কার্বনে হাইড্রোজেন কয়টা? একটা। দ্বিতীয় কার্বনে হাইড্রোজেন হচ্ছে একটা। আচ্ছা, এর আগে আমি ছোট্ট একটা কথা বলে নিই, একটা কার্বনের যোজনী কত বলো তো? 4 আর 2, 4 আর 6। 4। কার্বনের যোজনী, শোনা বলি, কার্বনের যোজনী 6, সরি 4 এবং 2। তবে 2 হয় বিশেষ কিছু মুহূর্তে 2 হয়, কিন্তু সচরাচর কার্বনের যোজনী হয় 4। ঠিক আছে, তাহলে আমরা সব সময় এই যোগাযোগের ক্ষেত্রে মনে রাখবো কার্বনের যোজনী হয় 4। 4, তার মানে একটা কার্বন পরমাণু 4 জনের সাথে সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। একটা কার্বন পরমাণু 4 জনের সাথে সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। তাহলে দেখো তো, প্রথম কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ধন মাঝখানে, আর তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা, টোটাল 4টা হলো না বন্ধন? প্রথম কার্বনের সাথে 4টা। দ্বিতীয় কার্বনের দেখো, এই পাশে এই কার্বনের সাথে এক বন্ধন হয়েছে, এই কার্বনের সাথে দ্বিবন্ধন হয়েছে, তাহলে 3টা হইলো। আর হাইড্রোজেনের সাথে একটা বন্ধন হইলো, তাহলে হাইড্রোজেনের সাথে একটা, টোটাল 4টা। আবার এই কার্বনটার দেখো, এইদিকে একটা, এই কার্বনের সাথে একটা বন্ধন, এই যে একটা, এই কার্বনের সাথে এই যে দ্বিবন্ধন, হলো 3 বন্ধন, আর এই হাইড্রোজেনের সাথে এক বন্ধন। এইভাবে সবগুলি কার্বনের মধ্যে 4টা করে হাইড্রোজেন আছে।
আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো যে দেখো প্রথম এই কার্বনের সাথে এই কার্বনের বন্ধন কয়টা, একটা না দুইটা? একটা। একটা। আবার এই কার্বনের সাথে এই 3 নাম্বার কার্বনের বন্ধন কয়টা মাঝখানে? দুইটা। দুইটা। আবার এই কার্বনের সাথে এটার বন্ধন একটা। 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 আবার এটার সাথে এটার হচ্ছে দুইটা। হ্যাঁ, জি স্যার। আবার এটার সাথে এটার হচ্ছে একটা, আবার এটার সাথে এটার হচ্ছে একটা, আবার এটার সাথে এটার হচ্ছে দুইটা, এই হচ্ছে একটা। তার মানে এরকম দেখো প্রত্যেকটা কার্বন দেখো একটা কার্বন অন্তর অন্তর একটা করে একক বন্ধন একটা দ্বিবন্ধন, দ্বিবন্ধন আছে, তাই না? তো এই দুইটা। হ্যাঁ, এটার নামই হচ্ছে একান্তর দ্বিবন্ধন। এক অন্তর অন্তর দ্বিবন্ধন, এটার অর্থ হচ্ছে একান্তর দ্বিবন্ধন। বুঝাচ্ছে এবার? আচ্ছা, জি এখন স্যার, আসি। বুঝছি। হ্যাঁ, এখন আসি একান্তর দ্বিবন্ধন হলেও এই যৌগটা কি মুক্ত শিকল না বদ্ধ শিকল? মুক্ত শিকল। হ্যাঁ, মুক্ত শিকল। এটার নাম হচ্ছে একান্তর হাইড্রোকার্বন, একান্তর বন্ধনযুক্ত যৌগ, কিন্তু এটার নাম হচ্ছে মুক্ত শিকল যৌগ। এটার নাম হচ্ছে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত কি কারণে বলো তো, এখানে বলো এটা যৌগটার নাম? দ্বিবন্ধন থাকার কারণে। হ্যাঁ, দ্বিবন্ধন থাকার। কারণে। হ্যাঁ হ্যাঁ, এটার নাম হচ্ছে দ্বিবন্ধন থাকার কারণে এটা হচ্ছে অসম্পৃক্ত। আর একটা অন্তর অন্তর দ্বিবন্ধন থাকার কারণে এটার নাম হচ্ছে কি একান্তর। একটা অন্তর অন্তর দ্বিবন্ধন থাকার কারণে এর নাম হচ্ছে একান্তর দ্বিবন্ধন যুক্ত যৌগ। ঠিক আছে এবার? আচ্ছা, এবার আমরা একটু আমাদের ওই কাজে যাই, ওই ফাইলে যাই। ওখানে গিয়ে দেখবো কি যে এই যৌগটার মধ্যেও দেখো এখানে একান্তর আছে কিনা। এই যে এটা গোলাকার, এই যৌগটা গোলাকার, ঠিক আছে, চাকরি বদ্ধ শিকল, কিন্তু এটার মধ্যে কিন্তু একান্তর দ্বিবন্ধন আছে। দেখো এই যে একটা দ্বিবন্ধন, এই একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, তাই না? হ্যাঁ, আমরা লক্ষ্য করব শুধুমাত্র একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের কি ধরনের বন্ধন। হাইড্রোজেনের সাথে দেখা দরকার নাই, আমাদের হচ্ছে কার্বনের সাথে কার্বনের বন্ধনগুলি কেমন হয়। ঠিক আছে, একটা একক একটা দ্বিবন্ধন এরকম ভাবে। তাহলে আমরা একান্তর দ্বিবন্ধন কি জিনিস সেটাও বুঝলাম, চাকরিক যৌগ কাকে বলে সেটাও বুঝলাম। চাকরিক মানে হচ্ছে বদ্ধ শিকল, বুঝছো? চক্রাকার না এটা, এরকম চক্রাকার, এই জন্য এটার নাম হচ্ছে চাকরিক, এমনকি একান্তর দ্বিবন্ধন যুক্ত। ঠিক আছে এবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই বর্ণনা থেকে আমরা এইটুকু জানলাম। এবার একটু নিচের দিকে আসি, এই যে এখানে লিখছে। আচ্ছা দেখো, এই দ্বিবন্ধন সম্পর্কিত এখানে আর তেমন কিছু নাই, জাস্ট এইটুকুই লিখে আছে। হ্যাঁ, তারপর আমি এরোমেটিক যৌগটা সম্পর্কে আরেকটু কথা বলি। সবার সামনে কি খাতা আছে, খাতা কলম আছে? জি স্যার। জি স্যার। খাতা কলম থাকলে একটু নোট লিখবা, আমি বলতেছি শুনো। পরীক্ষা একটা প্রশ্ন লিখো তোমরা, একটু আগে প্রশ্ন লিখবা যে অ্যারোমেটিক যৌগ বলতে কি বুঝো, বা লিখো অ্যারোমেটিক যৌগ বলতে কি বুঝো। সবাই প্রশ্নটা লিখো আগে, অ্যারোমেটিক যৌগ বলতে কি বুঝো? স্যার লিখছি। আচ্ছা, জি স্যার, লিখেছি। লিখছো। এটার সাথে অবলিক দিয়ে লিখবা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের জি স্যার। বৈশিষ্ট্য। এটার সাথে অবলিক দিয়ে লিখবা অ্যারোমেটিকত্ব বলতে কি বুঝো। অ্যারোমেটিকত্ব বলতে, আরেকবার বলেন, বুঝি নাই। অ্যারোমেটিকত্ব বলতে কি বুঝো? যদি লিখতে বানানটা আচ্ছা তাহলে অ্যারোমেটিক। স্যার লিখেছি। আচ্ছা, স্যার লিখেছি। তারপর আমি বানানটা বাংলায় লিখে দিই একটু, হ্যাঁ, তাহলে সহজে বুঝবা। আচ্ছা স্যার। এই যে এরোমেটি, ঠিক আছে কি? ও আচ্ছা। এটার নাম হচ্ছে এরোমেটিক। তোমরা লিখবা এরোমেটিকত্ব কি বলতে কি বুঝো? হ্যাঁ, বলতে কি বোঝো, একই কথা। হ্যাঁ, তাহলে অথবা দিয়ে কিন্তু লিখবা এগুলি। হ্যাঁ, এরোমেটিকত্ব জি কি। স্যার। আরেকটা শব্দ লিখবা এরোমেটিসিটি, এটার অবলিগে অথবা দিয়ে লিখবা এরোমেটিসিটি। আমি স্ক্রিনে লিখতেছি, দেখো এরোমেটিসিটি।
সিটি অ্যারোমেটিসিটি কি? এই সবগুলি প্রশ্নই হবে তোমাদের কি অথবা দিয়ে হবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু একটা হবে, আনসার একটাই হবে। আরেকটা জিনিস লিখো, আরেকটা লিখো অবিক দিয়া, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, এটা কি লিখছো? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই চারটার আনসার একটাই হবে। আমি আনসারগুলো একটু বলতেছি, শুনুন। আচ্ছা আচ্ছা, এই যে অ্যারোমেটিক যৌগ থেকে আসবে, এটা আনসারটা হবে, স্যার সবগুলো অ্যানসার সেম হবে, শ্রাবণ হ্যাঁ জিজ্ঞাসা করলো এটাই। সবগুলির আনসার একটাই হবে এবং সর্বশেষে একটা লাইন লিখে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু, বৈশিষ্ট্য আলাদাভাবে লিখবো না নাকি? এখনই লিখবা, এটাই লিখবা, বৈশিষ্ট্য এটাই আমি যা বলতেছি। এক নাম্বার দিয়ে লেখো, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। লিখো, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। লিখেছি। এক নাম্বার, রোমান সংখ্যা 1 নাম্বার দিয়ে লেখো। বলেন। হ্যাঁ, যৌগগুলি চাক্রিক হতে হবে, যৌগগুলি চাক্রিক হতে হবে। তারপর স্যার কি বললেন আবার বলেন? যৌগগুলো চাক্রিক হতে হবে মানে চক্র আকার। চাকরি আর চক্রক্রমিকের ভিতরে পার্থক্য আছে না? কি কি পার্থক্য? চক্রক্রমিক বলতে তো এরকম থাকে না যে একটা আরেকটার সাথে সম্পর্কিত থাকে, মানে কিভাবে বুঝাবো? বুঝাইতে হবে না, তুমি লিখবা যৌগগুলো চাক্রিক হতে হবে। চাক্রিক। চাক্রিক বলতে, হ্যাঁ চাক্রিক বলতে এই যে এরকম চক্রাকার। হ্যাঁ হ্যাঁ চক্রাকারে চক্র আকার হওয়া লাগবে। চক্রাকারে আবর্তিত থাকে। হ্যাঁ হ্যাঁ, চাক্রিক হতে হবে। হ্যাঁ, চাকরি হতে হবে, যৌগগুলো চাকরি হতে হবে এভাবে লিখবা। এরপরে হবে এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। এর মধ্যে সাউন্ড কারেন্ট আসতেছে, একটু অফ করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও। এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, বা যৌগগুলির মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। লিখেছি। আচ্ছা, বুঝছো? জি স্যার। এরপর লিখবা, স্যার শব্দ আসছে। যার এখান থেকে শব্দ আসছে অফ করে দাও, মিউট করে দাও। সবাই মিউট করে দেই। জেরিনের এখানেই তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু বলি, সেটা হচ্ছে কয়টা লিখছো? 3টা। আচ্ছা দুইটা লিখছি। কি কি লিখছো বলো তো একটু। যৌগগুলো চাকরি হতে হবে, এদের মধ্যে একান্ত দ্বিবন্ধন থাকতে হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার লিখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। হ্যাঁ, 3 নাম্বারটা লিখবা, চক্রের মধ্যে লিখো, চক্রের মধ্যে 4n হ্যাঁ প্লাস 2 সংখ্যক, 4n প্লাস 2। হ্যাঁ, এই কথাটা লিখবা এখানে, ঠিক আছে? প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। এবারে 4n প্লাস 2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সংখ্যক, হ্যাঁ, সংখ্যক সঞ্চরণশীল অথবা ঘূর্ণায়মান। সঞ্চরণশীল না বুঝতে লিখবা ঘূর্ণায়মান পাই ইলেকট্রন থাকতে হবে। ঘূর্ণায়মান পাই ইলেকট্রন থাকতে হবে। পাই, হ্যাঁ পাই চিহ্ন আছে না একটা, জানো নি? হ্যাঁ, ওই চিহ্নটা দিয়ে একটা হাইফেন দিয়ে লিখবা ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকতে হবে। জাননি কথায় লজ্জিত।
লিখছো? জি স্যার লিখেছি। আচ্ছা। আরেকবার বলেন। যৌগগুলোর মধ্যে চক্রের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল বা ঘূর্ণায়মান পাই ইলেকট্রন থাকতে হবে। চার নাম্বার বলেন স্যার। আচ্ছা, এই কয়টা হচ্ছে মূল পয়েন্ট, ঠিক আছে? এখন 4 নাম্বার পয়েন্ট আরেকটা বলে দেই, সেটা হচ্ছে চক্রের উপরে ও নিচে। ঘূর্ণায়মান লিখতে হবে। হ্যাঁ, ঘূর্ণায়মান লিখো। ঘূর্ণায়মান লিখে সহজ, আর কি শব্দটা সহজ তো বুঝতে সুবিধা হবে। সঞ্চরণশীল অথবা ঘূর্ণায়মান। ঘূর্ণায়মান শব্দটা হবে এরকম, ঠিক আছে? ঘূর্ণায়মান। ঠিক আছে? জি স্যার। এবার আসিয়া 4 নাম্বার কি বলছিলাম, যে চক্রের উপরে ও নিচে। স্যার লিখবো? হ্যাঁ, লিখো লিখো যে চক্রের উপরে ও নিচে নিচে পাই ইলেকট্রন সমূহ। স্যার পাই চিহ্ন দিয়ে লিখবো? লিখতে সব হবে, হ্যাঁ। একসাথে লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু আলাদা পয়েন্ট, ওই আগেরটার সাথে না, এটা আলাদা পয়েন্ট একটা। চক্রের উপরে ও নিচে পাই ইলেকট্রন সমূহ। আরেকবার বলেন। আবার বলতেছি, প্রথম ওই 4 নাম্বার পয়েন্টের প্রথম থেকে বলতেছি আবার। চক্রের উপরে ও নিচে। আমি শুনতেছি না। শুনতেছো না? তাই একটু লিখে দিলে ভালো হয়। আচ্ছা, আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। আবার ডিস্টার্ব হচ্ছে লাইন। চক্রের উপরে ও নিচে, চক্রের উপরে ও নিচে পাই ইলেকট্রন সমূহ, না পাই ইলেকট্রন সমূহ বিস্তানীকৃত ভাবে থাকবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে বিস্তানীকৃত ভাবে যে বললাম, এই কথাটা কেমন হবে এটা একটু পয়েন্ট আকারে লিখে রাখো, নেক্সট ক্লাসে এটা বিস্তারিত বর্ণনা দেব চিত্র সহকারে। হ্যাঁ, পয়েন্ট আকারে একটা লিখে রাখো, আমাকে কেউ প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে আমরা একটু এটার অংশে আবার বাকি অংশে চলে আসি। এবার দেখো একটু, এই যে কথাগুলি বললাম, এখানে একটা পয়েন্ট একটু বোঝার বিষয়। 3 নাম্বার পয়েন্টে কি বলছিলাম, যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, এটা বলছিলাম না? আচ্ছা, এখানে যে 4n+2 সংখ্যক যে বললাম পাই ইলেকট্রন, এখানে পাই ইলেকট্রন কোনগুলি কিভাবে বুঝবা? আমি এখানে একটু বলতেছি। এই যে মনে করো, এই যে কার্বনটা দেখতেছো তো সবাই, আমার কার্সরটা দেখা যায়? জি স্যার। দেখা যায়। আচ্ছা, আমার এই যে কার্বনটা, একটা কার্বন নিয়ে আগে চিন্তা করি একটু। এই কার্বনটার মধ্যে বলো তো ইলেকট্রন কয়টা আছে সর্বশেষ কক্ষপথে, বা বন্ধন কয়টা আছে এটার? চারটা। এই কার্বনটা কিন্তু 4টা বন্ধন তৈরি করছে, তাই না? এই 4টা বন্ধনের মধ্যে এই কার্বনের সাথে 2টা, এই কার্বনের সাথে 1টা, আর এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের সাথে 1টা। এই হলো টোটাল 4টা বন্ধন। আচ্ছা বলো তো, এই 4টা বন্ধন কি সমযোজী না আয়নিক না অন্য কিছু?
হ্যাঁ, এই চারটা বন্ধনই হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু সমযোজী হলেও এই এই বন্ধনটার নাম হচ্ছে পাই বন্ধন। এই কার্বন কার্বনের সাথে একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের হচ্ছে পাই বন্ধন, আর এই কার্বনের সাথে এই কার্বনের হচ্ছে একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন। শোনো আবারও বলতেছি, এই দ্বিবন্ধন যুক্ত যে দুইটা কার্বন আছে এখানে, এই দুইটা কার্বনের মাঝখানে যে একটা দ্বিবন্ধন দেখতেছো, এই দুইটা বন্ধনের একটা বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ধন, আর একটা বন্ধনের নাম হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন। হ্যাঁ, পাই বন্ধন, সিগমা বন্ধন আর হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, পাই বন্ধন। ইহা তো উপরের ক্লাসে, ইহা হচ্ছে উপরের ক্লাসে, কিন্তু এটা আমি একটু সংক্ষেপে বুঝা দিচ্ছি আর কি, এজন্য বিস্তারিত বলতেছি না। সিগমা কি? সিগমা হচ্ছে কোন একটা, হ্যাঁ আমি বলতেছি না, ওর প্রশ্ন উত্তরটা দিয়ে দেই তাহলে সহজ হবে। এই কার্বন এবং এই কার্বন, দুইটা কার্বন যে পরস্পর যে শেয়ার করছে, এই শেয়ার করার সময় তাদের তো একটা অরবিটাল আছে নাকি? অরবিটাল চিনো না? অরবিটাল কি চিনো তোমরা? আমি আবার বলি, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম 1s2 2s2 2p6 এরকম বিন্যাস করছিলাম না? এরকম ভাবে বিন্যাস করলে s নামক যে অরবিটাল তার কিন্তু একটা গঠন প্রকৃতি আছে, আবার p নামক যে একটা অরবিটাল তারও কিন্তু একটা গঠন প্রকৃতি আছে, বুঝছো? তাহলে এবং s p d f সবগুলির এরকম আকার আকৃতি আছে, অরবিটালটা কেমন হবে? ঠিক তদ্রুপ এই p অরবিটালের যে আকৃতিটা সেটা হচ্ছে ডাম্বেল আকৃতি, বুঝছো? ডাম্বেল আকৃতিটা কেমন আমি একটু বলি। দুইটা বেলুন ফুলায় যদি তুমি পাশাপাশি রাখো লম্বা করে, আবার বলছি, দুইটা বেলুন ফুলে যদি তুমি পাশাপাশি একটু লম্বা করে রাখো, তাহলে তার আকৃতিটা কেমন হবে? আমার হাতের দিকে একটু তাকাও, এই দিকে একটু লম্বা গোলাকার হয়ে আবার এদিকে করে এরকম হবে, এরকম। হ্যাঁ, ঠিক আছে, আমি কিন্তু ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ, তারপরও আমি একটু এখানে ইয়াতে ফটোশপের ইয়াতে গিয়ে আমি একটু দেখাই হালকা, তাহলে সহজে বুঝবা। এই যে আমার স্ক্রিনে দেখা যায় এখন না? জি স্যার। আচ্ছা, আমি এখানে একটু ফটোশপের ইয়াতে আসছি, একটু দেখাই দেখো। এটা এরকম আকৃতির হবে, এই যে। বুঝছো এবার? জি বুঝেছি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি আকৃতির? ডাম্বেল আকৃতির। আচ্ছা, মনে করো এটা হচ্ছে একটা পি এক্স নামক একটা অরবিটাল। হ্যাঁ, আমরা অরবিটাল পি এর কয়টা পাইছি? পি এর অরবিটাল কিন্তু কয়টা? তিনটা, তাই না? একটা হচ্ছে পি এক্স, আর একটা হচ্ছে পি ওয়াই, পি ওয়াই, পি জেড, আর একটা হচ্ছে পি জেড। আচ্ছা, এটা একটু দেখে যাচ্ছি। পঞ্চম অধ্যায় পড়ি নেই। আচ্ছা, পড়তে হবে না, এখন দেখো, এটা হচ্ছে পিজেড। আচ্ছা, এটাও পি এক্স এর ডাম্বেলটা যেরকম হবে, পি ওয়াই এর ডাম্বেলটাও একই রকম হবে, পি জেড এর ডাম্বেলটাও একই রকম হবে, শুধুমাত্র এটা রাখার সিস্টেমটা একটু ভিন্ন হবে। এটা হবে এক্স, যেহেতু পি এক্স, এটা হবে এক্স অক্ষ বরাবর শোয়ে রাখবো, আর এটা যেহেতু ওয়াই, এটা এরকম ওয়াই অক্ষ বরাবর এটাকে শোয়ে রাখবো, এই ডাম্বেলটাকে এরকম লম্বা লম্বা করে, ঠিক আছে? আর পি জেড যেহেতু এটা জেড অক্ষটা হচ্ছে কি এরকম কর্নারে, এরকম কর্নারে, এজন্য এটা ডাম্বেলটাকে এইভাবে শোয়ে রাখা এইভাবে দিব, ঠিক আছে? আর এটাকে শোয়ে দিব এইভাবে, এইভাবে দিব, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি দুইটা সুন্দর নেই। আচ্ছা স্যার আবার বলবেন? আবার বলতেছি, শুধুমাত্র পি নামক যে একটা অরবিটাল, হ্যাঁ, এই পি নামক অরবিটালটার আকৃতি হচ্ছে আমার এইটা, এই যে এটা, বুঝছো এবার? জি স্যার। পি নামক অরবিটালের আকৃতি হচ্ছে এটা, আর এক্স দিয়ে সাথে বোঝাচ্ছি যে এই ডাম্বেলটা এই এক্স অক্ষ বরাবর এটা শোয়ানো থাকবে, বুঝছো এবার? আচ্ছা, একই রকম ভাবে পি ওয়াই এর মধ্যে ডাম্বেল তো এইরকমই, মানে আকৃতিটা তো এরকমই, এটার মতোই, কিন্তু শুধুমাত্র ওয়াই থাকার কারণে এটা ওয়াই অক্ষ বরাবর এটাকে এভাবে শোয়ায় রাখলাম, ঠিক আছে? আর এটাকে ডাম্বেলটা কিন্তু একই রকমই। কেমিস্ট্রিতে ওর অক্ষ আছে কোথা থেকে? আচ্ছা, কেমিস্ট্রিতে নাই, তুমি কিসে পাইছো অক্ষটা বলো তো? গণিতে পাইছো? স্যার এটা তো হ্যাঁ গণিতে পাইছো। গণিতে যে অক্ষ আছে এখানেও সেই অক্ষ, সেই জিনিসই তো এখানে আলোচনার বিষয়। আমি তুমি মনে করো আমি তোমাকে বললাম ফিজিক্সের ভাষায় তোমাকে যদি তুমি একটু শুয়ে দেখাও তো এটা কোন অক্ষ বরাবর শুইছো? জানি না। ম্যাথের ভাষায় যে কথাটা বলবা বাস্তবে কি এটা অক্ষ কি ভিন্ন হবে?
আমরা সচরাচর সমতল ভূমিতে যখন শুইব, বিছায় শুইতে হবে। হ্যাঁ, তার মানে এটা অক্ষটা সেম, ঠিক আছে, কিন্তু মেইনলি হচ্ছে কোন অক্ষ বরাবর এটাকে রাখছো, এই ডাম্বেলটাকে কোন অক্ষ বরাবর রাখছো, এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ না জেড অক্ষ, ঠিক স্যার আছে? জেড অক্ষ হলে কি রকম হবে? জেড অক্ষটা হচ্ছে তেরা না, এখানে জেড অক্ষটা এরকম কেন দেখে আমি একটু বলি, শুনো। তিনটা অক্ষকে যখন আমরা একসাথে করব, তিনটা অক্ষ যখন আমরা একসাথে করব, তখন এই আকৃতিটা কেমন হয় একটু খেয়াল করো, আমি দেখাচ্ছি। আমি এই সবগুলি কেটে স্যার দিই, প্লাস আর ক্রস হবে। হ্যাঁ প্লাস আর ক্রসে হবে। তাহলে আমি এই সবগুলি একটু কেটে দিচ্ছি, দেখো এই স্কেল দিয়ে সবগুলো আমি কেটে দিচ্ছি। আমি এখন একটা বড় করে কেমনে একে cross? দেখাই, একটা বড় করে একে দেখাই, একটু লাগাও। সরি, পেন্সিল দিলাম না, এটা হইলো না, এটা কেটে দিলাম, আবার নতুন দিচ্ছি। আচ্ছা, আমার লেখাটা কি বোঝা যাচ্ছে লেখাটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ মনে করব, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ মনে করব। আচ্ছা, তাহলে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পেলাম। এটা কেমন হবে আমি একটু বলি। তুমি মনে করো একটা খাতা নিয়েছো, খাতার একটা পেজ যদি আমি বলি এটার দৈর্ঘ্য কত প্রস্থ কত বলতে পারবা না? হ্যাঁ বলতে পারবো। বলতে পারবা। যদি মনে করি যে এটা হচ্ছে আমার দৈর্ঘ্যটা, এদিক আর এদিক, হ্যাঁ, এটা হচ্ছে স্যার খাতাটার আর 1 মিনিট আছে। 1 মিনিট থাকলে আমি কেটে যাবে, আবার সবাই লাইনে ঢুকো। হ্যাঁ, সবাইকে একটু বলতেছি, স্যার। লাইনটা এখন কেটে গেলে সবাই আবার সাথে সাথে ঢুকবো। হ্যাঁ, আমি লাইন চলে আসবো। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা মনে করবো আমরা খাতার প্রস্থটা, ঠিক আছে? এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এখন আমাদেরকে যদি বলে যে খাতাটার একটু উপরের দিকে, অর্থাৎ একটা পেজের তো আর উপরের দিক চিন্তা করতে পারবো না। আমি যদি মনে করি উঁচা একটা বই নিলা তুমি, ঠিক আছে, মনে করো তোমার কেমিস্ট্রি বইটা নিলা, এই কেমিস্ট্রি বইটার কি একটা উচ্চতা পাইবা না? হ্যাঁ দৈর্ঘ্য কিন্তু আছে কেমিস্ট্রি বইটার, প্রস্থও আছে, কিন্তু একটা উচ্চতা